না, হলদিবাড়িতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও সে ফেরত যায়নি, এখানে কাজ করতো বলতবিয়েতে। সে ভোটার কার্ড, আধার কার্ড সব কিছুই বানিয়েছিল, সে কিন্তু ফেরত যেতে চাইছে। তাদের মধ্যে ভয় রয়েছে যে এসআইআর যদি হয়, আইডেন্টিফাই হয়ে গেলে তাহলে তাদের বিরুদ্ধে হয়তো আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, তাদের হয়তো জেল হতে পারে বা অন্য কিছু সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে রিভার্স মাইগ্রেশন হচ্ছে, এবং যখনই এরম রিভার্স মাইগ্রেশন হচ্ছে কিছু ক্ষেত্রে বিএসএফ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আটকাতে পারছে, তাদেরকে আটকে লোকাল থানাকে হ্যান্ডওভার করে দিচ্ছে। কিন্তু যেহেতু একটা বড় অংশের বর্ডার আমাদের এখনও পোরাস রয়েছে, মানে অরক্ষিত, মানে সেই কার্যত কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নেই। ওই বিএসএফ প্যাট্রোলিংয়ের মাঝখানে যদি কেউ ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে, এগুলোর জন্য এজেন্ট থাকে, কোন জায়গা দিয়ে কোথা থেকে মাটি দিয়ে সুড়ঙ্গ দিয়ে বেরোতে হবে, কোথায় ঝোপঝাড়ের আড়ালে বেরিয়ে যেতে হবে, সেটা তারা জানেন। যারা বেরিয়ে যাচ্ছেন, এবার গোয়েন্দাদের এই মুহূর্তে সবথেকে বড় চিন্তা, যেটা নিয়ে বেশ কিছু গোয়েন্দা রিপোর্টও আদান প্রদান হয়েছে, যে যারা এখানে 15 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর ছিল, ধরে নাও তারা জিআরএসিতে কাজ করতো বা ফোর্ট উইলিয়ামে কাজ করতো বা লালবাজারে কাজ করতো, বিভিন্ন সময় ঠিকা শ্রমিক হিসেবে কাজ করেছে, অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেছে, এরা যখন ফিরে যাচ্ছে তাদের মাথায় কিন্তু সেই ম্যাপটা বা ব্লু প্রিন্টটা একদম স্পষ্ট, যে কোথায় কোন রাস্তা থেকে বাদিক নিলে কি পাবে, কোন সিগন্যালটা পাবে, সেখানে ডেপ্লয়মেন্ট কেমন থাকে, কখন ডেপ্লয়মেন্ট কড়াকড়ি থাকে, কখন একটু ডেপ্লয়মেন্ট কম থাকে, সেগুলো কিন্তু তাদের মাথায় কিন্তু একদম পরিষ্কার। তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি, জয়েন্ট চিফ অফ স্টাফ পাকিস্তানের ভিজিট করেছেন, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে এখন মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ভালো সম্পর্ক, জৈশ-এ মোহাম্মদের কিছু টপ কমান্ডার্স, এলইটির কিছু টপ কমান্ডার্স গত এক বছরে ঢাকায় গেছেন, এবং কার্যত ঢাকা একটা আইএসআই এর বেস ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে, বাংলাদেশ কিন্তু অন্তত ভারত সরকার এই মুহূর্তে বন্ধুরাষ্ট্র বলে দেখে না, কারণ সেখানে যেভাবে ভারত বিরোধী কার্যকলাপ করা হচ্ছে, পশ্চিম এবং উত্তর সীমান্ত ডিমার্কেটেড, কি ওপারে শত্রু আছে, কিন্তু বন্ধুর রাষ্ট্রের মধ্যে ঢুকে যে বেস আইএসআই ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে, এই সব লোকজন যদি ফিরে যায়, এবং প্রাথমিকভাবে যেটা সূত্রের খবর, যে বিজিবি যখন আইডেন্টিফাই করছিল বিএসএফের চোখ ফাঁক দিয়ে যদি ওরা ওপারে চলে যাচ্ছিল, ওদেরকে ইন্টারসেপ্ট করে আবার হ্যান্ডওভার করে ফেরত পাঠানো হতো। কিন্তু এক্ষেত্রে গত 1-1.5 মাস ধরে কিন্তু সেই বিএসএফের বিজিবির তরফ থেকে কিন্তু সেই ফেরত পাঠানোর বিষয়টা দেখা যাচ্ছে না। তারা কিন্তু খুব রিসেপটিভ, তার মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে তারা সেই সব লোককে ফিরিয়ে নিচ্ছে, কারণ বাংলাদেশের অর্থনীতির এমনি খারাপ অবস্থা। সেক্ষেত্রে বাইরে থেকে যদি আরও লোক আসে, তাহলে তাদের একটা বিরাট বড় ক্রাইসিস তৈরি হয়, এটা জানা সত্ত্বেও তাদেরকে রিসিভ করছে। এখানে গোয়েন্দাদের মনে হচ্ছে কোথাও না কোথাও এমন একটা কোনো স্বার্থ রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ের, যে ভারতে যারা দীর্ঘদিন কাজ করে, ভারতের আনাজ কানাজ, তাদেরকে আলাদা করে ট্রেন করে পাঠানোর কোনো দরকার নেই। একটা ছবি আঁকতে হলে, একটা ম্যাপ তৈরি করতে হলে তাদের কথা শুনে তারা ম্যাপ বানিয়ে ফেলতে পারবে। তো সেক্ষেত্রে যদি কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে হয়, বা যারা চলে গেছে তাদের একটা নেটওয়ার্ক এখানে রয়ে গেছে, বন্ধু বান্ধব, যারা হয়তো জানে না কি তারা অবৈধভাবে এখানে এসেছিল, এবং তাদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপে কথাবার্তা, আজকে কি হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি কি, আজকে কোন নেতা কোথায় আসছে, কেউ হয়তো বললো আজ অমুক নেতা সামনের সপ্তাহে এখানে আসবে, এরম বড় মঞ্চ তৈরি হচ্ছে, এরম হচ্ছে, তাই হচ্ছে, কটার সময় আসবে, কি শুনতে পাচ্ছ, পার্টির লোকেরা কি বলছে। এই যে রিয়েল টাইম যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, এটা কিন্তু মারাত্মক। এই নিয়ে কিন্তু গোয়েন্দাদের যথেষ্ট মাথা ব্যথা রয়েছে, কারণ বাংলাদেশ এখন অত্যন্ত আনস্টেবল, এবং বাংলাদেশকে কোথাও না কোথাও পাকিস্তান এই মুহূর্তে ক্যাপচার করতে সক্ষম হয়েছে। এবং এটাই যদি লং রানে চলতে থাকে, আমরা জানি যে দেখো পূর্বী প্রহার, প্রচণ্ড প্রহার, বিভিন্ন জয়েন্ট এক্সারসাইজ, কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতে এত জয়েন্ট এক্সারসাইজ ব্যাক টু ব্যাক দেখিনি। ডিসেম্বরেও হবে, জানুয়ারিতেও রয়েছে, ব্যাক টু ব্যাক কিন্তু এই জয়েন্ট এক্সারসাইজগুলো হচ্ছে, ইন্টিগ্রেটেড জয়েন্ট এক্সারসাইজ, যেখানে সাইবার সিকিউরিটি, যেখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এমনকি ড্রোন টেকনোলজিকে সার্ভেলান্সের জন্য কীভাবে ব্যবহার করা হবে, বা প্রয়োজনে যদি কোনো অফেন্সিভে যেতে হয়, অফেন্সিভে কীভাবে ব্যবহার করা হবে, সেই নিয়ে কিন্তু এখন এই ধরনের জয়েন্ট এক্সারসাইজ চলছে। এটা কোথাও না কোথাও ভারতের তরফ থেকে কিন্তু একটা বার্তাও বাংলাদেশ এবং আশপাশের রাষ্ট্র, যেমন মায়ানমারও তেও একটা অস্থির অবস্থা চলছে। মণিপুর, আমাদের এখানে মণিপুরে একটা দীর্ঘমেয়াদী একটা অচল অবস্থায় এই মুহূর্তে হয়ে রয়েছে। তো এগুলোকে সব ক্রিয়েট করা হয়েছে। তো বাকি এই উত্তর পূর্বে ভারতে, উত্তর পূর্ব ভারত সংলগ্ন যে দেশগুলো আনস্টেবল অবস্থায় রয়েছে, সেই আনস্টেবিলিটির কথাতে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় সরকার। তাই কিন্তু একটা বার্তা দেওয়া হচ্ছে, এবং ফোকাস কিন্তু এখন নর্থ ইস্ট। যে এই, তাহলে আমাকে একটা কথা বলো, তাহলে বর্তমানে যদি বলি যে চিকেন স্নেকের উপর আমরা জানি যে বাংলাদেশের সরকার পতনের পর থেকেই আমাদের ভারতবর্ষের এই জায়গাটাতে চাপ বেড়েছে, তাহলে বর্তমানে ঠিক কতটা আনস্টেবল হয়ে আছে চিকেন স্নেক, বা কতটা ভয় বাড়ছে সেখানকার মানুষজনের জন্য? দেখো, আপাতভাবে চিকেন স্নেককে
যা আনস্টেবল অবস্থা অবশ্যই, কিন্তু চিকেন স্নেককে যদি মানে হার্ট করে তাতে যদি আঘাত এনে ভারতে যদি উত্তর পূর্ব ভারতকে কাট অফ করতে হয় বাকি ভারতের থেকে, তাহলে সেই ক্যাপাবিলিটি বাংলাদেশের নেই। সেটা জিওপলিটিক্যাল রিজন আছে, সেটা কোনোভাবেই বা সামরিকভাবে কোনোভাবেই বাংলাদেশ তার জন্য প্রস্তুত না। অন্যদিকে ভুটানে সাথে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক, নেপালের সাথেও ভালো সম্পর্ক, সাম্প্রতিক কালে আমরা দেখেছি কয়েক মাস হলো চীনের সাথেও সম্পর্কের উন্নতি ঘটেছে। একমাত্র পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তান নিজের মানে আমাদের ওয়েস্টার্ন ফ্রন্টে আমাদেরকে কিন্তু হেড অন নেওয়ার মতো পরিস্থিতিতে নেই, কারণ তাদের অপারেশন সিন্দুরের পরে তারাও মুখে যতই তারা বড় বড় কথাগুলো খুব ভালো করে বুঝে গেছে। এখন মানে অপারেশন সিন্দুরে আমরা দেখেছিলাম একটা লিমিটেড পিরিয়ড ওয়ার হয়েছিল, যুদ্ধও বলবো না, একটা প্রেসিশন স্ট্রাইক করা হয়েছিল। সেই লিমিটেড যুদ্ধটাই কিন্তু কিছুদিনের জন্য হলেও ভারতের সেই জবাব কিন্তু পাকিস্তান দিচ্ছিল, সেটা 2 দিন 4 দিন 6 দিন 8 দিন। কিন্তু যদি যুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তান যাওয়ার পরিস্থিতিতে নেই, কারণ লং রান ওয়ার যদি হয়, মানে যেমন কার্গিল হয়েছিল 1 মাস 1.5 মাস 2 মাস, কখনোই কিন্তু পাকিস্তান সেই যুদ্ধ, এখন তাদের আর্থিক অবস্থা যা, তারা দেউলিয়া, তো তাদের পক্ষে এই লং রান একটা ফুল ফ্লেজেড ওয়ার দুটো ফ্রন্টে, ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ইস্টার্ন ফ্রন্টে সাস্টেন করার পরিস্থিতিতে নেই। এবং যেটা ওরা চেষ্টা করবে, যে আগে যে প্রক্সি ওয়ারটা তারা বিভিন্ন সময় লুকিয়ে চুরিয়ে করতো, এখন বাংলাদেশের মাধ্যমে সেই প্রক্সি ওয়ারটা আরো বড় থিয়েটারে তারা খেলতে চাইবে। আমরা যে দিল্লির যে ঘটনাটা দেখলাম, আমরা যেভাবে বিস্ফোরণ দেখলাম, বা আমরা এর আগে আমরা পেহেলগামে যেভাবে দেখেছি যে হঠাৎ করে ঢুকে গিয়ে কিছু মানুষকে শেষ হয়ে যাওয়া, মানে আতঙ্ক তৈরি করা, এই রকম যদি যে পরিস্থিতি, যে ছোট ছোট অ্যাটাকগুলো করার যে বারবার চেষ্টা করছে, কোন কোন জায়গাগুলো বর্তমানে হাই টার্গেট হয়ে থাকতে পারে বলে তোমার মনে হয়? দেখো, মূলত যেগুলো রিপোর্ট আসে সেগুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ইনস্টলেশনস, মেট্রো সিটি, জনবহুল জায়গা, মিলিটারি স্টেশনসগুলো, এগুলো সবসময়তেই রেডারের মধ্যে থাকে। যখনই দেশের কোনো জায়গায় কোনো নাশকতামূলক ঘটনা ঘটে, এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু হাই অ্যালার্টে চলে যায়। এবার দেখো, সামনে যেহেতু ক্রিসমাস আসছে, সেজন্য জানতে চাইবো যে এক্ষেত্রে কোন জায়গাগুলো ভয়ের কারণ হতে পারে? দেখো, এখনো পর্যন্ত সেই অর্থে ক্রিসমাস এখনো প্রায় 1.5 মাসের ওপর সময় বাকি আছে, তো এখনো ওইভাবে ইনপুট আসে না, কিন্তু ক্রমাগত কিন্তু ইনপুট আসছে। মানে আমি যতদূর জানি, কথা হয়েছে যে উত্তর পূর্ব ভারত এবং ভারত বাংলাদেশ সীমান্ত কিন্তু প্রক্সি ওয়ারের জন্য বিভিন্ন সময় ব্যবহার করা হবে। এবং দিল্লির নাশকতা ঘটার দিন থেকেই কিন্তু ভারত এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি, যে সেই নজরদারিটা কিন্তু অনেকটা বেশি এসকেলেট করা হয়েছে। 5ই অগস্টের গত বছরের ঘটনার পর কিন্তু ডেপ্লয়মেন্ট অনেকটাই বাড়ানো হয়েছে এই অঞ্চলগুলো বিএসএফ এর তরফ থেকে। এবং এখন ভারতে মানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিএসএফ কিন্তু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, কারণ তার প্রত্যেকটা এজেন্সি কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো ইভেন তারা বুঝতে পারছে কি ন্যাশনাল ইন্টারেস্টটা অনেক ওপরে, তো সেক্ষেত্রে ভোট ব্যাংক পলিটিক্সের মধ্যে থাকলে সেটা চলবে না। তার বিরাট কোনো ঘটনা পশ্চিমবঙ্গে সেই অর্থে কিন্তু বিরাট বড় নাশকতার ঘটনা কোনোদিন ঘটেনি। যদি খাগড়াগড়ের কথা বলা যায়, সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা এক্সপোজ হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গে বেসিক্যালি করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে।